যাদের কাছে আপনি কেবল মাত্র অপশন কিন্তু প্রায়োরিটি নন, তাদের কাছে বারবার যেয়ে নিজেকে তুচ্ছ করবেন। যারা আপনাকে ভালোবাসে তাদের বেশি গুরুত্ব দিন, তাদের সময় দিন, তাদের সঙ্গে সময় কাটান, দেখবেন জীবনটা অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে। আমার পরিবার নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়, যে ওখানে তো আমার বেবি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। পড়ে গিয়ে তার কপালটা একদম আলু হয়ে গিয়েছে ফুলে, খুব মন খারাপ ছিল। দেনেই তো সারাদিনের কাজকর্ম, বাইরে ঘোরাফেরা, আর সঙ্গে কিন্তু আমি কিছু গাছও কিনেছি। সবকিছুই থাকছে এই ব্লগে, আশা করি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। এই তো দেখো এখানে সুন্দর একটা ড্রেস নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আজকে একটু বেড়াতে যাবো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়। অনেক দিন ধরে আমাদের ইনভাইট করছিল, বাট আমরা যেতেই পারছিলাম না। তো আমার হাজব্যান্ড এসে বললো দেখো আবার তো ইনভাইট করেছে, খুব মন খারাপ করছে, আমরা যাচ্ছি না। দেন বললাম ঠিক আছে চলো আমরা একটু ঘুরেই আসি, একটা মানুষকে আর কতবার না করা যায়, বা নিজেরও কিন্তু খারাপ লাগে মানুষটাকে ছোট করার। দেন হচ্ছে তো আমরা রেডি হয়ে গিয়েছি সকালবেলা। সকালবেলা বলা যাবে না, অ্যাকচুয়ালি এখন কিন্তু 11:30+ বাজে, আমাদের বের হতে হতে মনে হয় দুপুরই হয়ে যাবে। আমি কিন্তু গোসল করে নিয়েছি, এখন হচ্ছে চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম। হেয়ার সিরামটা কিন্তু ভেজা চুলেই ব্যবহার করতে হয়, তাই আমি এটা একটু সুন্দর করে আলতো করে একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু বাইরে যাব যাতে আমার চুলগুলো একদম ঠিক থাকে, এলোমেলো না হয়ে যায়, তাই হচ্ছে আমার এই প্রোটেকশন। যাই হোক, এদিকে কিন্তু আমার ছোট্ট সোনাও চলে আসছে। আমার বেবিটা বলতেছিল যে মামি আমাকে আগে রেডি করিয়ে দাও। বাই দ্য ওয়ে, আমার যে সকল মিস্টার আপুর এবং ভাইয়ার আমার ভিডিওটা দেখা শুরু করেছে, এখনও লাইক করোনি, তারা একটা লাইক করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি কোথাও ভালো লেগে যায়, যারা আজকে প্রথমবার ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো আমি এখন একটু সানস্ক্রিন লাগিয়ে নিব, যেহেতু বাইরে যাব। আর আমি সানস্ক্রিনটা সবসময় ফ্রিজের মধ্যে রেখেই সংরক্ষণ করে থাকি, তাহলে ঠান্ডা থাকে আর স্কিনটাও কিন্তু অনেক সফট লাগে। কারণ আমার স্কিন অনেক বেশি অয়েলি, তার উপরে হচ্ছে সেন্সিটিভ। আমি সানস্ক্রিন ইউজ করলেই সাথে সাথে স্কিনটা ঘেমে যায়, তাই আমি সবসময় এই টিপসটাই অ্যাপ্লাই করে থাকি, ফ্রিজে রেখে তারপরে মুখে অ্যাপ্লাই করি। তাতে কিন্তু আমার ফেসটা ঘামে না, আর একদম সুন্দরভাবে স্মুথলি মিশে যায়, যেহেতু ঠান্ডা থাকে ফ্রিজে রাখার কারণে। তো এই তো আমার বেসিক কেয়ারটা তো করে নিয়েছি, হচ্ছে ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার বেবিকে আগে রেডি করে দিব, কারণ বাবুটা অনেক ডিস্টার্ব করতেছিল আমাকে। আর সে কিন্তু মন খারাপও করতেছিল আমি কেন তাকে আগে রেডি করে দিচ্ছি না। আসলে ওকে আগে রেডি করে দিলে হয় কি, ও হচ্ছে ড্রেসটাকে হয় নোংরা করে ফেলবে, না হয় এলোমেলো করে ফেলবে। তাই এই জন্য আমি রেডি হয়ে সবসময় ওকে রেডি করে দেওয়ার চেষ্টা করি। তো এই তো আমার মিষ্টি বাবুটা কিন্তু একটা ড্রেস পরে নিয়েছে, তার আবদার ছিল সে এই পার্টি ড্রেসগুলো পরে যাবে। তার বাবা পরিয়ে দিয়েছে যে ঠিক আছে পরে যাও, বাসায় যাওয়ার পর খুলে দিব, কারণ ওর জন্য তো এক্সট্রা ড্রেস নিয়ে যেতেই হবে, না হয়তো দেখা যায় হয়তো পানি টানি ফেলে নোংরা করে ফেলবে, না হয় খেলে টেলে নোংরা করবে। আমরা কয়েকদিন আগেই বেড়াতে গিয়েছিলাম, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের। আর আজকে যখন আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি অনেকটা সিক আছি। তো সবাই আমার জন্য দোয়া করো। আর কি কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি, কেন অসুস্থ, সেসব তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই তো এদিকে আমার প্রিন্সেসের আমি চুলটা আশ্রিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার বেবিকে না আমি সবসময় ছোটবেলা থেকে হয় বেবি ডাকি, না হয় প্রিন্সেস ডাকি। গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল আপনি বড়লোকদের মতো বেবি কেন বলেন, বাচ্চা বলতে পারেন না। আসলে শব্দর মধ্যে বড়লোক আর গরিব ভেদাভেদ হয়, সেটা আমি জানতামই না। একজন মা বা বাবা তার সন্তানকে যে কোনো নামে ডাকতে পারে তাদের ভালোবেসে পছন্দ অনুযায়ী, সেটা বেবি হোক, বাচ্চা হোক, সোনা হোক, আর যাই হোক না কেন। অনেকে তো মা বলে ডাকে, বাবা সোনা বলে ডাকে, বাবাই বলে ডাকে, এভরিথিং ডাকা যায়। সেখানে আসলে গরিব বড়লোক কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে মেন্টালিটির ব্যাপারে। আমি আমার বাচ্চাকে কি বলে ডেকে মজা পাই, কি বলে ডাকবো, কি বলে ডাকলে আমার ভালো লাগে, এটাই। এই বিষয়টাকে এত হাইলাইট করে বা নেগলেক্ট করে দেখারও কিছু নেই। এনিওয়ে, এই তো আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি ফাইনালি, এখন হচ্ছে বের হয়ে যাব। আমার ছোট্ট সোনা কিন্তু বের হয়ে যাবে এখনই। তো আমার জন্য অপেক্ষা করছিল, মাম্মি তোমার কি হয়েছে? তো আমি বললাম মাম্মিকে তোমাকে একটু ছবি তুলে দিব। দেন সে তো পোজ দিয়ে দাঁড়ানো শুরু করে দিয়েছে। মাঝে মধ্যে যখন ওর মন ভালো থাকে সে কিন্তু অনেক পোজ দিয়ে ছবি তুলে, বাট যখন তার মুড অফ থাকে তখন তাকে দাঁড় করিয়ে ছবি তোলা যায় না। এই তো আমার ছোট্ট সোনাটা আমার সঙ্গে দাঁড়িয়েছে। দেন হচ্ছে আমরাও কিন্তু বের হয়ে গিয়েছি বাসা থেকে। তো ওর বাবা আর ওই তো যাচ্ছে, আমি হচ্ছে রুমটাকে লক করে দেন বের হয়েছি। আর মোটামুটি কিন্তু বৃষ্টির পরের মুহূর্তটা কিন্তু গরম ছিল ভালোই, বাট রোদ টোদ ছিল না বাইরে, কিন্তু খুব একটা রোদ ছিল না, এটা সত্যি কথা। বাট রোদের প্রখরতা এত বেশি ছিল, শরীরে মনে হয় একদম ঢুকে যাচ্ছিল, এরকম একটা তীব্র গরম গরম ভাব ছিল। এনিওয়ে, তারপরেই তো আমাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওর বাবা। আর যেহেতু বললাম না, বের হতে হতে আমাদের প্রায় 1:45টার মতো বেজে গিয়েছিল। তো দুপুর টাইমে আমরা কোনো রিক্সায় পাচ্ছিলাম না, আর হচ্ছে একটু মিষ্টি টিষ্টি কেনাকাটাও তো করতে হবে, যেহেতু প্রথমবার যাচ্ছি।
আর আমার হাজবেন্ড তো কয়েকবার গিয়েছে আগে, বাট আমরা কিন্তু প্রথমবার যাচ্ছি, তাই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আলমদিনায় মিষ্টি কেনার জন্য। আমাদের পুরান ঢাকায় লালবাগের মধ্যে আলমদিনা মিষ্টান্ন ভান্ডার কিন্তু খুবই ফেমাস। এখান থেকেই সবাই মানে ম্যাক্সিমাম মানুষ মিষ্টি টিষ্টি অনেক জায়গায় নিয়ে যায় কিনে। তো আমরাও প্রায় সময় এখান থেকে পারচেস করে থাকি। এখানে খাবারগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই তো এখানে কত রকম মিষ্টি যে আছে মানে বলার মতো না। তো আমার বেবিটাও চুজ করতেছিল সে কি মিষ্টি নেবে, তো আমরা কয়েক রকমের মিষ্টি দই নিয়ে নিয়েছি আমাদের পছন্দ অনুযায়ী। আরও আমাকে দেখাই দিয়েছিল, মামি এটা নিতে বলো বাবাকে, এটা নিলে মজা হবে। তো এইগুলো মেবি সন্দেশ ছিল, যাই হোক। তো বেবির আবদার তো রাখতেই হবে। এদিকে কিন্তু আমাদের মোটামুটি কেনাকাটাও হয়ে গিয়েছে, আমরা এখন রিক্সা উঠবো। তো এই তো রিক্সা উঠে গিয়েছি। এখন হচ্ছে যাবার পালা। যেতে যেতে পুরানো স্মৃতিচারণ করছিলাম, কারণ হচ্ছে আমি এই এরিয়াতে অনেক বছর ধরে থাকি। আমার প্রথম জার্নি বকশীবাজার থেকে, মানে ঢাকায় আসার পরে। ফার্স্ট আমি 2010 সালে ঢাকায় আসি ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার কারণে, মানে পড়াশোনার উদ্দেশ্যে। তখন থেকে কিন্তু বকশীবাজার ছিলাম দীর্ঘ 8-9 বছর। তো আজকে কিন্তু আমি বকশীবাজার চানখারপুল এরিয়াতে যাচ্ছি বেড়ানোর উদ্দেশ্য। সো খুব ভালো লাগছিল, অনেকদিন পর মনে হচ্ছিল নিজের এলাকায় যাচ্ছি। আমার ক্যাম্পাসের আশেপাশে জায়গাগুলোকে একটা সময় আমার নিজের গ্রামই মনে হতো, মানে এতটা স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাগুলোতে। জীবনের প্রথম টার্নিং পয়েন্ট বলতে পারো, বা তোমরা আমার জীবনের শুরুটাই বলতে পারো এইসব এরিয়াতে। দেখো যাওয়ার সময় কত পানি জমেছিল, আর এটা হচ্ছে ঝড়ের 2-3 দিন পরের কথা, তখনও এতটা পানি ছিল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আশেপাশের এই জায়গাগুলোতে সবসময় একটু বৃষ্টি নামলে পানি জমে যায়, কারণ এই জায়গাগুলো এতটাই ঢালু। আর এখান থেকে পানি নেমে যাওয়ার কোনো সুযোগও থাকে না, মানে সরতেই পারে না। দেন এই তো দেখো আমরা পানি কিন্তু পার হয়ে চলে আসছি। ছোটোখাটো সুইমিং পুল মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল ঢাকা শহরে এক টুকরো নদী কোথাও পার হয়ে যাচ্ছে। তো এদিকে গল্প করতে করতে কিন্তু আমার ক্যাম্পাসের সামনেই চলে আসছি। বললাম না, এই জায়গাগুলোতে আসলে নিজের গ্রাম মনে হয়। আর এখানে আসলে আমার হাজব্যান্ড আমাকে খাওয়াতে থাকে আদুবাই বলে, কারণ এখানে আমি অনেকটা বছর পড়াশোনা করেছি, স্টে করেছি। এনিওয়ে তো এই তো যাচ্ছি পুরানো স্মৃতিচারণ করে। মানে কলেজের সামনে দিয়ে গেলেই মনে হয় কি এটা আমার বাড়ি। যেহেতু হোস্টেলে ছিলাম অনেকটা বছর আমি, এখন আর হোস্টেলে ওইরকম পরিচিত কেউ নেই। আমাদের ছোট বোন যারা ছিল বা আমার রুমমেট, আমার আশেপাশে পরিচিত সবারই কিন্তু অনার্স মাস্টার শেষ হয়ে গিয়েছে। অনেক দিন হচ্ছে আমার ক্যাম্পাসে ঢোকা হয় না, দীর্ঘ 1 বছর আগে গিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, এই তো আমরা কিন্তু অবশেষে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে ভাবলাম আমার একটু ভিডিও করে নিই, আমার বেবির একটু ভিডিও করে নিয়েছিলাম। রোদ কিন্তু আসলেই ছিল না, বাট এতটা গরম লাগতেছিল কেন বুঝতেই পারছিলাম না। তো আমি নর্মালি চেয়েছিলাম শুধু একটা ড্রেস পরে আসতে। আমার হাজব্যান্ড বললো প্রথমবার যখন যাচ্ছ একটু গর্জিয়াস পরো, খুব বেশি দরকার নেই, কমফোর্টেবলের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস পরো। দেন আমি এটাই চুজ করেছিলাম। তারপরেও কিন্তু আমার বেশ গরম লাগছিল। রিক্সা থেকে নেমে আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য চিপস চকলেট কিনতে গিয়েছিল, আর আমরা মামি একটু ঢং করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমি বাসাটা তো চিনি না, বাট এই এরিয়াটা তো আমার পুরাটাই চেনা। তো এই তো ফাইনালি কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ বাসাটা একদমই মানে কি বলবো রোড সাইডে ছিল, না চিনলে যা হয় আর কি। তো এই তো বাসায় চলে আসছি। বাসায় আসার পরে কিন্তু আমি আন্টি, মানে বিশেষ করে আমার হাজব্যান্ডের বউ যেটা, তো ওর সম্পর্কে হচ্ছে আন্টিই লাগে, তো আন্টিই বলি। এই তো আমরা গল্প করতে করতে একদম 3:30-4টা বাজিয়ে ফেলছিলাম। আর এইদিকে দেখো আমার বেবি, তারপরে হচ্ছে ওর 2টা বেবি, ওরা এত মজা করে খেলতেছিল। আমার ছোট্ট সোনাটা টু ভাইয়া বলে, মানে ওরা 2 ভাই, এই জন্য টু ভাইয়া বলে সবসময় ওদের, যে টু ভাইয়ার বাসায় এসছে। আমার খুব ভালো লাগছে, সেলাইডারে উঠতে পারছে। আসলে বাচ্চা মানুষ একা খেলে মজা পায় না। আমার বেবিটাও কিন্তু বাসায় খেলাধুলা করে, বাট এতটা মজা করে তৃপ্তি নিয়ে খেলতে পারে না। এখন ওরা 3জনে যেভাবে খেলতেছিল, তো এই তো আমি একটু ভিডিও করে রাখলাম, যে এগুলাই থাকবে স্মৃতি হয়ে আমার বেবির খেলাধুলার মুহূর্তগুলো। দেন হচ্ছে দুপুরে খাবার কিন্তু আমাদের বাইরে থেকে এসেছিল, মানে আমরা কাচ্চি খেয়েছিলাম। ওই ভিডিওগুলো মনে হয় সেভ করতে পারিনি, তাই আর অ্যাড করতে পারলাম না। খাওয়ার পরে হচ্ছে আমি আমার হাজব্যান্ড দুজনে চা খেতে তো ভীষণ পছন্দ করি। এই তো বিকালবেলা মানে চা খাচ্ছিলাম আর আকাশ দেখছিলাম বসে বসে। আচ্ছা রিয়ান, তুমি ছেড়ে দাও, নিজে ধরে খাওয়াই দিবে তোমাকে। এই তো এই না থাক লিয়াম, দাও দাও দাও। আচ্ছা আচ্ছা, দেখি কপালটা, এই যে কপালটা হারিয়ে একদম। ও কি হয়েছে আমার বাবার কপালটা আলু আলু হয়ে গেছে। দেখি তো আলু আলু কপালটা দেখি। ওরে ওরে বাবাটা রে। তো আমি আর আন্টি তো গল্প করছিলাম, এদিকে ওরা খেলতেছিল। তো আমার মেয়েটা হচ্ছে সাইকেল চালাবে, আর লিয়াম হচ্ছে ও সাইকেল চালানো শেখাচ্ছিল, তো ব্যালেন্স রাখতে পারিনি, পরে কপালটা একদম ফুলে গিয়েছে।
খুব খারাপ লাগতেছিল আমার বাবুটার জন্য, একদম আলু আলু হয়ে গিয়েছে কপালটা। এদিকে হচ্ছে যে তো রাতের খাবার আমরা খাওয়ার জন্য সব আয়োজন চলছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাসায় চলে আসছি। দেন এই তো গিফটে পেয়েছি, আমাকে সুন্দর একটা ড্রেস গিফট করেছিল। আর এই ড্রেসটা কিন্তু পুরাটাই পার্ট পার্ট করা, মানে হচ্ছে 6টা না 7টা পার্ট করা ছিল, মানে অ্যাটাচ করে বানাতে হবে। ক্যাটালগ ডিজাইনের ড্রেস ছিল, বাট ড্রেসটা খুবই সুন্দর ছিল। আর আমার বেবিকেও 2টা ড্রেস গিফট দিয়েছে, কিন্তু তার ড্রেস সে নিয়ে পাশের রুমে চলে গিয়েছে, তাই আর দেখাতে পারিনি। তো এই তো পরের দিন সকালবেলার কিছু ফুটেজ আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানেই তো নুডলস বানিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য, আর আমার বেবিকেও দিয়েছিলাম, বাট ওর না আমার প্লেটটাই পছন্দ হয়েছিল, তাই ওর খাবারটা কিন্তু এই তো রয়ে গিয়েছে, কিন্তু ও আমার খাবারটাই খাচ্ছে। তো আমার ভীষণ ভালো লাগতেছিল যে ঠিক আছে তুমি আমারটাই খাও, কিন্তু খুব মজা করেই খাচ্ছিল, আর আমি একটু ভিডিও করছিলাম দেখার জন্য। বাই দ্য ওয়ে, আমার যে সকল মিস্টার আপুর এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মধ্যে দেখা শুরু করেছো, লাইক কমেন্ট করনি, তারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার ভিজিট করছো আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এটা কি বলো? এটা খেলা একটা? কে দিয়েছে এই খেলা তোমাকে? ভাইয়া। ভাইয়া দিয়েছে। কালকে হচ্ছে আমরা বেড়াতে গিয়েছিলাম দিদির বাবার ফ্রেন্ডের বাসায়, তো ওখান থেকে দিদি এটা নিয়ে আসছে না, ভাইয়া দিয়েছে। ওর এটা ভীষণ পছন্দ হয়েছে, বলতেছিল মামি আমি এটা নিব, তো আমি বলছি না নেওয়ার দরকার নেই, তুমি চলো তোমাকে বাইরে থেকে কিনে দেবো। পরে হচ্ছে মানে আন্টি যে বাবার ফ্রেন্ড এর বউ, মানে ফ্রেন্ডের বউ আবার হচ্ছে ভাইগনা বউ, আর তো আন্টি হচ্ছে দিয়ে দিয়েছে দিদিকে এটা যে তুমি এটা নিয়ে যাও, তাই দিদি নিয়ে এসেছে। আন্টি দিদি কি দিয়েছে? ওয়াও, ড্রেস দিয়েছে গিফট। আচ্ছা ওগুলো আমরা বিকালে দেখাবো, ওকে? এখন টাটা বলে দাও। হ্যাঁ তো এই তো আমার বাবুর সাথে একটু খেলাধুলা করে ও তো ড্রেসগুলো নিয়ে অনেক এক্সাইটেড ছিল, যদিও ওর গায়ে হচ্ছিল না, মানে বড় হয়েছিল সাইজে। তো আন্টি আসলে ওর মেজারমেন্টটা বুঝতে পারিনি, তো এটা নিয়ে খুব মানে হাসছিল যে মাম্মি আমি কবে পরতে পারবো এই ড্রেসগুলা। দেন আমার বেবিকে বুঝিয়ে টুজিয়ে রান্না করতে চলে আসি। আজকে হচ্ছে মাছ রান্না করবো আর শাক রান্না করবো দুপুরবেলা, তো কাটাকুটা দেখাইনি, ভিডিওটা তাহলে লং হয়ে যাবে। আর বয়স দেওয়ার সময় অনেকগুলো স্কিপ করে দিয়েছি, যেটা বলছিলাম আমি কিন্তু ঘাড়ও ঘুরাতে পারি না, প্রচণ্ড রকমের অসুস্থ আছি, তাই নিয়ে ভয়েসটা দিচ্ছি, যেহেতু আজকে আমার ভিডিও আপলোড করতে হবে। এই এই জিনিসটাও মানে আমি আমার কাজের মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ একটা কাজ যখন শুরু করেছি সেটা তো অবশ্য দায়িত্ব নিয়ে করতে হবে। অনেকে হয়তো ভাবতে পারো বা বলতে পারো আপু অসুস্থ, তাহলে কি দরকার ছিল আপলোড করা, বাট এটা আমি একটা কাজ মনে করি আমার। আমি যেহেতু আমার দৈনন্দিন কাজগুলো করছি, খাবার খাচ্ছি, সব কিছু চলছে, তাহলে এটা কেন চলবে না। যাই হোক, এই তো মাছগুলো ভেজে নিয়েছি, আর এদিকে শাকটাও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমি। এটা হচ্ছে ডাঁটা শাক, আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের একটা শাক, বাট ঢাকার শাকগুলো না মজা লাগে না কেন যেন রান্না করলে, মানে বিশেষ করে ডাঁটা শাকটা মজা লাগে না। এটা কিন্তু গ্রামের ছোট ছোট ডাঁটা শাক, যেটা ওটা খেতে বেশ ভালো লাগে। আর এইগুলো তো হয়তো বড় সারটা দিয়ে তৈরি করে বা বড় হয়ে যায়, তাই হয়তো বা অথেন্টিক স্বাদ যেটা সেটা কিন্তু পাওয়া যায় না। তো ওইদিকেই তো আমি মাছ রান্না করব, একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আমি সবসময় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই, দেন হচ্ছে এখানে বরবটি আর আলু আছে, এটা দিয়ে আজকে মাছটা রান্না করব। লাস্ট কয়েকদিন অনেক ভারী ভারী খাবার খেয়েছি, তাই আজকে সিম্পলি রান্না বান্না করছি। আজকে দুপুরে এগুলোই আমরা খেয়ে নেবো মা মেয়ে। কি ঢুকাইছো দেখি ব্যাগে? আরে কি মানে এটার মধ্যে কি আছে? এটা টিফিন পট। আচ্ছা এটা ঢাইকা দাও না তো বের হয়ে যাবে। আচ্ছা দেখি টিফিন পটে কি আছে, দেখি। ধরো তো শক্ত করে ধরো, পটটা ধরো দেখি। মামি খুলি, মামি খুলি। রাইস নিছো টিফিন পটে? স্কুল যেয়ে খাবে? আচ্ছা খুলে দিব না, লাগিয়ে দিব। না ধরো, এখানে ধরো, এখানে এখানে, হ্যাঁ টান দিয়ে ধরো। এই হচ্ছে আমার বেবির অবস্থা। আমি এদিকে রান্না করছি আর সে ওদিকে টিফিন পট গুছাচ্ছে, মানে সে স্কুল যাবে খাবার নিয়ে। রাতের বেলা আসার সময় নিজের জন্য খাবার দিয়ে দিয়েছিল আন্টি, পোলাও মাংস দিয়ে দিয়েছিল, কারণ ও যেহেতু খাবারটা খায়নি, তো ওই রাইসটাই হচ্ছে ফ্রিজে একটু রয়ে গিয়েছিল, সেটাই সে টিফিন বক্সে নিয়েছে, মানে বাইরে সে স্কুল যাবে খাবার নিয়ে। দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা মা মেয়ে কিন্তু বিকালবেলা মানে বের হয়ে গিয়েছি। বিকাল বলা যায় না, সন্ধ্যায় হয়ে গিয়েছে, কারণ বেবিকে বিকালে ঘুম পাড়িয়ে ওর সাথে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা বের হয়েছি। আমার হচ্ছে ব্লাউজ আছে,
আর ড্রেস আছে সব মিলিয়ে আর কি কয়েকটা জমেছে, ওইগুলো বানাতে দিব। টেলারে যাচ্ছিলাম। নর্মালি কিন্তু আমার কাপড় আমি বানিয়ে থাকি, কিন্তু শাড়ির ব্লাউজগুলো যেগুলো টিস্যু কাপড়ের ওইগুলো আমি রিস্ক নেই না। আর হচ্ছে আমার ওভারলক মিশিংও নেই, সব মিলিয়ে ওইগুলো আমার টেলারে দিতে হয়। এই তো টেলারে চলে আসছে বানানোর জন্য। এখন এখানে মাপটাপ দিয়ে আমি তো হচ্ছে আমার যেটা পারফেক্ট হয় ওরকম একটা ব্লাউজ নিয়ে আসে। দেন হচ্ছে ফুল কিনতে চলে গিয়েছিলাম, মানে ফুল গাছ কিনতে। আমার হাজব্যান্ড বলতেছিল নার্সারিতে নিয়ে যাবে, অনেক রাত হয়ে গিয়েছে, আজকে যাওয়ার দরকার নেই। বাট আমার মানে বায়না ছিল আজকেই কিনবো, সেটা রোড সাইড হোক নার্সারি হোক আর আমি যেখানে পাই। কারণ অনেক দিন ধরেই ভাবতেছিলাম ফুল গাছ কিনবো, কোনো না কোনো কারণে কেনাই হচ্ছিল না। দেন খুব মন খারাপ করার পরে আমার হাজব্যান্ড বলতেছিল চলো তোমাকে আজকে ফুল কিনে দিব, যেখান থেকে পাই আমি সেখান থেকে এনে দেবো। দেন আমরা একটু খোঁজাখুঁজি করে চলে গেলাম আজিমপুর বাস স্ট্যান্ড, মানে মেটানির সামনে যেই হচ্ছে রোড সাইডে গাছগুলো, ওখান থেকেই ফুলগুলো অনেকগুলো গাছ আমরা চুজ করেছিলাম। বাট এত দাম বলছিল ওরা, কি কারণে জানি না। এখানে হয়তো বা একটু ডিমান্ড বেশি, এই জন্য এত বেশি প্রাইস বলতেছিল। গাছগুলো আকাশ ছোঁয়া, কিন্তু ওই তো গিয়েছি কষ্ট করে, কয়েকটা না নিয়েই চলে আসবো। তো আমি একটু চুজ করছিলাম কোন কোন গাছ নেওয়া যায়। আমার বারান্দায় কিন্তু এখন কোনো ফুল গাছই নেই, মরে টরে সব শেষ হয়ে গিয়েছে। আর এই সময়টা হচ্ছে বারান্দায় ফুল গাছ থাকবে না, এটা ভাবাই যায় না আসলে। আমি কিন্তু ভীষণ গাছ প্রেমী, কিন্তু আমার বারান্দায় এখন আপাতত কোনো গাছই নেই, এটা আমি মানতেই পারছিলাম না। যাই হোক, এই তো হচ্ছে কয়েকটা গাছ চুজ করে নিয়েছে। আর ওরা এত দাম চাচ্ছিল, মানে একটা জবা ফুল 400 টাকা চাচ্ছিল, একটা হচ্ছে কাঠগোলাপ গাছ সেটা চাচ্ছিল 400 টাকা। মানে এইরকম এত এত দাম বলছিল, 350, 400, 250 এরকম করে। মানে অল্প দামের কিছু পাচ্ছিলামই না। গোলাপ ফুলটা 250 টাকা একদম বলে দিয়েছে। তো এত কেন ডিমান্ড হতে জানি না। তারপরে গিয়েছি যখন কয়েকটা নিয়ে আসছি, এখানে কিন্তু টোটাল 1200 টাকা নিয়েছে টপ সহ, মানে ফুল গাছ। তা আমরাও বুঝতে পারছিলাম দামগুলো অনেক বেশি হয়ে গিয়েছে, কিন্তু ওই আমার হাজব্যান্ড কিনে দেবে, আমার মন খারাপ হচ্ছিল এই জন্য। আর এই ছোট্ট ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছিল না। বাসায় তো নিয়ে আসছি, তো এই তো এখন হচ্ছে লাগানোর পালা। তো একটু রেস্ট নেব, কারণ অনেকটা সময় ঘুরে গাছগুলো কিনেছি, পাচ্ছিলাম না, যেটা বললাম। তো অনেক রাতও হয়ে গিয়েছে। তো এই তো এখন আমার হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছিল, আর আমরা কিন্তু মাটিও নিয়ে আসছিলাম। দেন হচ্ছে লাগাবো গাছগুলা। আর এখন কিন্তু মোটামুটি রাত 11:30 প্লাস হয়ে গিয়েছে। এগুলা লাগিয়ে মানে কতক্ষণে শেষ হবে জানি না। তো মোটামুটি কয়েকটা গাছ কিনেছিলাম এখানে। এই তো দেখো আবার 2-3টা নর্মাল ছোট ছোট গাছও কিনেছিলাম। এই তো বারান্দায় চলে আসছি সরাসরি। মাটিগুলাকে আমার হাজব্যান্ড একটু অ্যাডজাস্ট করে নিচ্ছিল গাছ লাগানোর জন্য, যেহেতু আমাদের আগে কিছু টব ছিল, আবার হচ্ছে 2-3টা টব আমরা কিনেও নিয়ে এসেছিলাম। আর এই ছোট্ট গাছটা মাত্র 70 টাকা নিয়েছে, খুব বেশি একটা নেয়নি। এখানে হচ্ছে এই তো এটাও নিয়েছিলাম আমরা, মানে দামের কারণে নেওয়া হয়নি, আরও নেওয়ার ইচ্ছা ছিল। তো মাঝখানে আর কোনো ভিডিও নিতে পারিনি, যেহেতু 2 হাত দিয়ে মাটি ধরে ফেলেছিলাম। তো এই তো দেখো রাতের লুক আমার বারান্দায় এখন একটু ভরা ভরা লাগছে, তাই না? দেন আরও গাছ কিনবো আস্তে আস্তে করে। এখন আপাতত যে আছে থাকুক। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করে দিব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।